আচ্ছা, সো আজকে ক্লাস 1 আমাদের, এটা আপনাদের হাফ ইয়ারলি কোর্স এই জন্য বলি বিকজ কলেজের ফার্স্ট এক্সামটা হাফ ইয়ারলি এক্সাম হয় আর কি, সো ওই জন্য হাফ ইয়ারলি কোর্স। অ্যান্ড দ্য থিং উই আর গোইং টু স্টার্ট উইথ ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। আপনারা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে এসেছেন, অ্যান্ড এসএসসি পরীক্ষায় আপনারা হচ্ছে গিয়ে কিছু রিটেন জিনিসপত্র লিখে আসছেন, এবং ওখানে কিছু কিছু ক্ষেত্রে নাম্বার বেশি পাইছেন, নাম্বার কম পাইছেন, এরকম হয়েছে। What you have to remember always is আপনি যখন পরীক্ষার খাতায় কিছু একটা লিখতেছেন, দিস ইজ a communication of yours to your teacher. আপনার টিচার আপনাকে চিনে না, আপনাকে জানে না। আই এম টকিং অ্যাবাউট এইচএসসি এক্সাম অর আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাডমিশন টেস্ট। আপনি কে জানে না, আপনি কতটুকু পারেন জানে না। হোয়াট ইউ হ্যাভ ইজ হোয়াট ইউ। এই জন্য যে জিনিসটা আপনারা আসলে অবশ্যই মাথায় রাখবেন, যে জিনিসটা আমরা ভুল করি সব সময়, সেটা হচ্ছে একটু টাইম দেন তো আমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এক লাইন একটা ডেফিনিশন লিখে দিয়ে চলে আসি। ফর এক্সাম্পল, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি ডিফাইন করতে বলে, আমরা কি লিখি? এনিথিং দ্যাট ইজ মেজারেবল ইজ কল্ড দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। বইয়ে এটাই লেখা ছিল 9, 10, and that's what we repeat. When you say anything that is measurable is a physical quantity, it doesn't complete the whole sense. For example, if we say যে ধরেন আপনি ডেন্টিস্টের কাছে গেছেন, কারণ আপনার দাঁতে ব্যথা। Now the dentist will ask you a question যে rate your pain from 1 to 10. বলেন না এটা? অথবা ধরেন আপনি ইমার্জেন্সি রুমে গেছেন, আপনার হাত পা ভেঙেছেন, they ask the same question, rate your pain from 1 to 10. You can measure it with a hypothetical scale, but you cannot call pain a measurement, can you? No. So what is the difference between measuring that pain on a scale of 1 to 10 and measuring the length of this pencil? There has to be a difference, right? So the difference is pain is not a physical property of any material or any system, but when you measure the length of this thing, it's a physical property of a material or a system. We are talking about two things here, একটা material আর একটা হচ্ছে system. Do you know the difference between a material and a system? Material হচ্ছে it's just one single body, and system means there are multiple bodies in the whole mix and সবাই মিলে একটা সামথিং বিহেভিয়ার করতেছে। ফর এক্সাম্পল, আমার এই পানির বটলটা ইজ সিটিং অন আ সারফেস, রাইট? আমি যদি সারফেসটাকে রিমুভ করি, দ্য বটল উইল ফল ডাউন। তো দ্য সারফেস ইজ হোল্ডিং দ্য বটল ইন ইটস প্লেস। বলা যায় এই দুটো মিলে একটা ইকুইলিব্রিয়াম স্টেট আছে। দিস ইজ আ হোল সিস্টেম comprised of this bottle and the surface. বুঝতে পারছি? So this is why আমরা যখন মেজারমেন্টের কথা বলতেছি, আমরা যে সবসময় মেজারমেন্টটা কোনো একটা ম্যাটেরিয়াল বডিকেই নিয়ে চিন্তা করবো তা না। উই ক্যান ডু দ্যাট অন আ ফিজিক্যাল সিস্টেম অ্যাজ ওয়েল। সো যখন আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করছি, হোয়াট ডু উই সে? উই সে ইট ইজ আ ফিজিক্যাল প্রপার্টি। ফার্স্ট অফ অল এই কথাটা আমরা মিস দিব না। এনিথিং দ্যাট ইজ মেজারেবল না, আমরা আ ফিজিক্যাল প্রপার্টি এই কথাটা বলতে হবে, ঠিক আছে? অফ হোয়াট? ফিজিক্যাল প্রপার্টি অফ আ বডি অর আ সিস্টেম, ঠিক আছে? এখন ফিজিক্যাল প্রপার্টিস তো অনেক রকম আছে, তাই না? আমরা কি সব ধরনের ফিজিক্যাল প্রপার্টিকে মাপা শুরু করব, মেজারমেন্ট হিসেবে, কোয়ান্টিটি হিসেবে বসানো শুরু করব? না। ফার্স্ট অফ অল আমার এবার এই ফিজিক্যাল প্রপার্টির উপর আমরা সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা শুরু করব। প্রথম যে কন্ডিশনটা হবে, দ্যাট উইল লুক লাইক দিস। আমরা বলবো উই হ্যাভ টু বি এবল টু অবজার্ভ and measure it. The physical property we are talking about, we have to be able to observe and measure directly or indirectly. Directly or indirectly. Why do we say this, directly or indirectly? কারণ যখন আমার হাতে থাকা এই পেনটার ম্যাস আমরা মাপবো, আমরা ডিরেক্টলি একটা কিছু দিয়ে এটার ম্যাস মেপে ফেলতে পারি। বাট when you're going to measure the mass of the earth, directly মাপা যাবে না। You have to go through some indirect approach, তাই তো? So observe and measure directly or indirectly with the usage of a tool, অথবা with an instrument বলি। টুলও বলতে পারি, ইনস্ট্রুমেন্টও বলতে পারি, anything that you fancy. তারপর need to be expressed by a magnitude and a unit system. আপনি মেজার করছেন কিন্তু আপনি কোনো ইউনিট সিস্টেমে ফেলেন নাই, আপনি কোনো আমাকে ডিজিট দিয়ে এক্সপ্রেস করেন নাই, হবে না, রাইট? সো নিড টু বি এক্সপ্রেসড উইথ, মানে নিডস টু হ্যাভ আ ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট সিস্টেম, অথবা স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম, এই টার্মিনোলজিটা আপনি ইউজ করতে পারেন। ফাইনালি ইট নিডস টু হ্যাভ হোয়াট? ইউজেজ ইন, বলেন, ইকুয়েশনসে আমার এটাকে
ইউজ করতে পারতে হবে, ফিজিক্যাল লজ এটাকে ইউজ করতে পারতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন ইকুয়েশনস অফ মোশন পড়ছি 9-10 পড়ছি না, ইকুয়েশনস অফ মোশনে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ পড়ছি। উই পুট দিস কোয়ান্টিটিজ ইন আ ইকুয়েশন and it is a physical law, but it's not a law, it comes from a law. V square equals to u square plus twice as, এটাকে আমরা নিউটনস laws of motion থেকে derive করতে পারি। But laws of motion talks about kinetics and VUAS, these are kinematics. Do you know the difference between kinetics and kinematics? আচ্ছা, kinetics হচ্ছে the part where you talk about the cause and effect of dynamics. কোন একটা অবজেক্ট মোশনে আছে, এটার কজও আছে, এটার ইফেক্টও আছে। ফর এক্সাম্পল, একটা অবজেক্ট এ থেকে বিতে মুভ করছে, এটার ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে তার একটা ভেলোসিটি আছে, আমি মেজার করতে পারবো, তার একটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আছে, আমি মেজার করতে পারবো, আইদার এক্সিলারেশন আছে অথবা নাই, মেজার করতে পারবো। ওয়েন ইউ আস্ক হোয়াটস হ্যাপেনিং ডিউ টু দ্য মোশন, এই অ্যান্সার, হোয়াটের অ্যান্সার গুলো সব কাইনেমেটিক্স। আর কাইনেটিক্স হচ্ছে when you ask the reason why and what. Like why is it moving or why is it stopping? And when it stops, what properties does it have that we can measure? So why and what দুটো মিলে হচ্ছে কাইনেটিক্স, আর কাইনেমেটিক্স হচ্ছে just the what. That's it. ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো পড়ে লাভ কি? এগুলো পরে লাভ হচ্ছে you have a better understanding of what physics is, what the definition you are trying to deal with, and যখন unseen unknown questions আসবে you can differentiate আমি কি এই প্রসেসে আগাবো নাকি ওই প্রসেসে আগাবো। বিকজ লেটস বি ফ্র্যাঙ্ক হিয়ার, আমি শিক্ষা উপদেষ্টার ভাই না, অথবা whoever is going to set the questions আমার আত্মীয় স্বজন লাগে না, সো আমি আপনাদেরকে কোয়েশ্চেন ফাঁস করে দিতে পারবো না। and যদি পারিও I won't do that. I want to teach you guys যে how to be analytical. বিকজ আমি আপনাকে মনে করেন এইচএসসি পার করে দিলাম, সব কমন ফেলাই দিলাম, আই এম বেসিক্যালি মেকিং ইউ পঙ্গু, যেটা বলে মানে আপনি হাঁটতে পারতেছেন না, ইউ ক্যানট থিঙ্ক অন ইউর ওন, ইউ ক্যানট ল্যান্ড অন ইউর ফিট। আমি আপনাকে এমন ভাবে প্রিপেয়ার করতেছি যে ইউ আর বেসড অন মি, মানে ইউ আর ডিপেন্ডেন্ট অন মি। একটা নতুন কোয়েশ্চেন দেখছেন, ভাইয়ারে টেক্সট করি, একটা নতুন প্রবলেম দেখছেন, ভাইয়ারে টেক্সট করি। দিস ক্রিয়েটস আ ডিপেন্ডেন্সি প্রবলেম, বাট উই ডোন্ট ওয়ান্ট টু বি ডিপেন্ডেন্ট, ডু উই? বিকজ পরীক্ষা হলে তো আমি থাকবো না, অ্যাডমিশন টেস্টে আমি থাকবো না, অথবা মনে করেন অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমি আপনাকে গাইড করে একদম প্যাকেজ করে পড়াই দিলাম। হুজ গোয়িং টু হেল্প ইউ ইন ইন্টারমিডিয়েট আফটার দ্য এইচএসসি? ইউনিভার্সিটি লাইফ তো পার করতে হবে। এখন বলেন ভাইয়া ইউনিভার্সিটি লাইফে ভার্সিটি সিনিয়রদেরকে পড়াই ফেলবো বা তারা পড়াই দিবে বা কিছু একটা, বা you can do that, you can say that, then what will happen in the job? Most of us are willing to do a job, মানে get a job, তাই না? সো আপনাকে লাইফে আপনার নিজের জন্য অ্যানালিটিক্যাল হইতে হবে। ইউ মাইট সে যে ভাই ফিজিক্যাল কোয়ান্টিটি পড়া, কোনটা কাইনেটিক্স কোনটা কাইনেমেটিক্স পড়া কি এমন অ্যানালিটিক্যাল হবো, ওইটা আমি আপনাকে এখন যতই প্রস অ্যান্ড কনস বুঝে আপনি বুঝবেন না। সো ইটস বেটার সামটাইমস টু ফলো ব্লাইন্ডলি, হোয়াট উই সে। সো বাট উইথ টাইম আপনি বুঝবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কেন আসলে আমি এত ডিটেলসে যাওয়ার পক্ষপাত। মোস্ট অফ দ্য কেসেস আপনি দেখবেন আপনাকে ডিটেলস পড়ানো হবে না, কারণ সত্যি কথা বলতে গেলে ডিটেলসে পড়তে গেলে অনেক সময় লাগে, এর মধ্যে সিলেবাস শেষ করার একটা প্যারা থাকে, আরো অনেক সাবজেক্ট পড়তে হয়, অ্যান্ড সো অন। মোস্ট ইম্পর্টেন্টলি what I've seen through my 15 years of teaching you guys, যে ডিটেলসে পড়ানোটা অনেক কি বলবো ইফোর্ট দিয়ে করাইতে হয়। অ্যান্ড তুমি যখন হচ্ছে গিয়ে একটু ধরো গিভেন কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে পড়াও, ইটস ভেরি ইজি। I'm not saying যে who do it easy they are doing a bad job, they are doing a fine job, কারণ সবার আসলে এত সময় নাই, সবার ইফোর্ট লেভেল একরকম হবে না। অ্যান্ড ইউ ক্যান সি যে আমার কাছে স্টুডেন্টও নাই, সো আমার কাছে যে খুব দামি তাও যে হবে তাও না, রাইট? ইটস জাস্ট আ ফিলসফি দ্যাট আই বিলিভ ইন, যে যত বেশি ডিটেলসে পড়বো তোমাকে আমি পরীক্ষার আগের রাতে তত বেশি রিল্যাক্স রাখতে পারবো, বিকজ পরীক্ষা নিয়ে তোমার টেনশন করতে হবে না কালকে পারবো কি পারবো না। ইউ গন থ্রু দ্যাট, রাইট? যে পরীক্ষার আগে একটা বিশাল প্রেশার, হোক সেটা স্কুলের পরীক্ষা, হোক সেটা কলেজের পরীক্ষা, হোক সেটা বোর্ড এক্সাম অ্যান্ড সো অন। আমি নিজের লাইফে যখন পড়াশোনা করছি আই অলওয়েজ ফলো দিস থাম্ব রুল, যা আছে সব করে যাবো, এত প্রেশার নেওয়ার সময় নাই। পাশের জন্য মানে বলবে কি বলবে না আমার কোনো গ্যারান্টি নাই, এরকম হইতে পারে ফার্স্ট বেঞ্চে আমার সিট পড়ছে, সো তখন আমার কি হেল্প করবে? টিচার যে গার্ড করা দিবে না, হুজ টু গ্যারান্টি দ্যাট? অ্যাডমিশন টেস্টে আমাকে হেল্প করবে, অ্যান্ড সো অন। এই কোয়েশ্চেনগুলো যখন আসতো, I used to study a lot, মানে নট আ লট, ফাঁকি দিতাম, ইটস ওকে, ফাঁকি দেওয়া সবাই দিব আমরা, বাট একটা বেসিক স্ট্রাকচার মেনটেন করতাম। সো ওই স্ট্রাকচারে আমি নিজে পড়ে অভ্যস্ত তো ভাই, বুঝছো, ওই জন্য আমি ওইভাবেই পড়াই। ইটস নট যে
এইটা আমি কাউকে আমার পড়ানো স্টাইলটাকে গ্লোরিফাই করতেছি, আরেকজনের পড়ানো স্টাইলটাকে আমি ছোট করতেছি না, ইটস জাস্ট হু আই অ্যাম। The rest is up to you. Anyways, so physical quantity নিয়ে কথা বলেছিলাম। It has to be a physical property of a body or system. It has to be observable and measurable by an instrument. It has to be expressible by magnitude and unit system, and you need to be able to use it in equations. আমি ছোট করে লিখতেছি, বেশি ডিটেলস আমার শিটে দেওয়া আছে। Equations and laws. Yes, sure. Please. ইটস কমপ্লিটলি ফাইন। আমার এই ক্লাসটা যেটা হবে এটা আপলোড হয়ে যাবে ইউটিউব চ্যানেলে। সো রাতের বেলা বাসায় একটু স্ক্যান করে নিয়েন, ঠিক আছে, দেখে নিয়েন। অ্যান্ড নেক্সট যখন ক্লাস হবে রুবেল ভাইয়ের সাথে কথা বলে, প্রবাবলি আজকে যেহেতু মঙ্গলবার এসেছেন, নেক্সট আবার রবিবারে হবে। আমরা রবি মঙ্গল এই সাইকেলটা চালাবো ইনশাআল্লাহ আর কি, ঠিক আছে। সো যদি টাইমিং নিয়ে সমস্যা হয়, টক টু রুবেল ভাই, ব্রিং আ কাপল অফ মোর ফ্রেন্ডস, উই ক্যান অ্যাকোমোডেট ইউ ইন অ্যানাদার টাইম, সমস্যা না, ঠিক আছে। ওকে, এনিওয়েজ, সো এই হচ্ছে কি আমার ফিজিক্যাল কোয়ান্টিটি। And then question আসে how many types of physical quantities are there? Because আমরা যে vector and scalars পড়বো, clearly there are different types of physical quantities, তাই না? So how many types of physical quantities are there? এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে what you need to ask me further is, আমি এই বেসিসটা কিসের বেসিসে করবো? আমরা যখন ক্লাসিফিকেশন করি, it has to be on some basis, right? তো এই জিনিসটা মাথায় রাখবেন। একবার অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমএটি, ওইটার এমসিকিউতে আসছিল যে ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড কোয়ান্টিটি, এই ডিভিশনটা, এই ক্লাসিফিকেশনটা আমরা কোন বেসিসে করছি? এ বি সি ডি, দেয়ার আর 4 অপশনস। এনিওয়েজ, সো চ্যাপ্টার 1 এ আপনারা পড়ছেন ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড কোয়ান্টিটি, এন্ড চ্যাপ্টার 2 তে আমরা সামনে পড়বো ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি। এটা আপনারা 9 10 এর চ্যাপ্টার 2 তেও দেখে আসছিলেন, তাই না? What you have to remember is, based on independence of definition and measurement. Based on independence of definition and measurement, আমরা দুইটা ভাগে ভাগ করি কোয়ান্টিটিকে। একটা হচ্ছে আপনারা জানেন ফান্ডামেন্টাল বিকজ দিজ আর দ্য কোয়ান্টিটিজ যাদেরকে ডিফাইন করার জন্য, মেজার করার জন্য উই ডোন্ট নিড এনিওয়ান এলস, এর একাই 100 টাইপের একটা কোয়ান্টিটি। অ্যান্ড যাদেরকে আমরা ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ এর একটা অ্যাডিশন, সাবট্রাকশন বা প্রোডাক্ট, ডিভিশন হিসেবে এক্সপ্রেস করি, তারা হচ্ছে সবাই ডিরাইভড কোয়ান্টিটিজ। ওয়ান অর মোর, অনেকে বলে টু অর মোর, না, কথাটা হচ্ছে ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ মেক আপ ওয়ান ডিরাইভড কোয়ান্টিটি। এক্সাম্পল, এরিয়া যখন ক্যালকুলেট করি আমরা দুইটা লেন্থ মাল্টিপ্লাই করি না? এক্স্যাক্টলি। আবার যখন আমরা ভলিউম ডিটারমাইন করি তখন কি তিনটা টাইপের লেন্থ আমরা? ইয়েস। কিন্তু যখন আমরা ভেলোসিটি ডিফাইন করি তখন আমরা লেন্থ বাই টাইম করি, রাইট? সো ইন ভেলোসিটি, লেন্থ বাই টাইম, ওই জায়গায় আমার দুইটা ডিফারেন্ট টাইপ অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বাট ইন টাইপ অফ এরিয়া, তারপর ভলিউম, এখানে একটাই আমার ডিরাইভড কোয়ান্টিটি। তারপর ফ্রিকোয়েন্সি, আপনারা বোধহয় পিরিয়ডিক মোশন, ওয়েভস এন্ড সাউন্ডস এর ফ্রিকোয়েন্সি ব্যাপারটা পড়ে আসছেন, তাই না? ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্টজ, 1/second, 1/time, তাই না? So it is a derived quantity made up of one fundamental quantity. So when you define what are derived quantities, one or more fundamental quantities make up a derived quantity. Clear? Nice. Okay. এরপরে আমরা যদি হচ্ছে গিয়ে ভেক্টর অ্যান্ড স্কেলারকে ডিফাইন করি, ফার্স্ট অফ অল ভাই, দুনিয়াতে কেউ ভেক্টর অ্যান্ড স্কেলার কোয়ান্টিটি নামে কোনো কোয়ান্টিটি চিনে না। There is no such thing as vector quantity and scalar quantity, at least not right now, ঠিক আছে? এটা একসময় হয়তো, উই আর টকিং অ্যাবাউট 1980s 1990s। এখন ভেক্টর বলতে আপনারা কেউ ডিজাইন করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, অ্যাডোব ইলাস্ট্রেটর এখন ভেক্টর বলতে বোঝায় ইটস আ ডিজাইন, ইটস অ্যান এলিমেন্ট যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে ধরেন পোস্টার, সাবিজাবি এসব ডিজাইন করেন। সো ভেক্টর ইজ নট ভেক্টর এনিমোর, সো ভেক্টর অ্যান্ড, বাট স্টিল যেহেতু বইয়ে বলা আছে, we are going to কি বলে এটাকে, classify it based on the directionality or dependency on direction। এটা বুঝতেই পারতেছেন, তাই না? এখন আমাকে বলেন, ডিরেকশনালিটির উপর বেস করে যেহেতু ডিফাইন করতেছি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর, তাই না? Do scalar quantities have magnitude or do they need magnitude? ভার্বটা কি ইউজ করবো, হ্যাভ অর নিড? অথবা ভেক্টরের সময় যখন বলি ভেক্টর কোয়ান্টিটিজ হ্যাভ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, অর
need magnitude and direction. Need. You don't have money and you don't need money. There is a far difference of it, তাই না? So অনেকে এটা এভাবে put forward করে যে আসলে have আর need এর মধ্যে কোনো ডিফারেন্স নাই. First of all, it's not true. As I said, I don't have money, I don't need money. It's a far big difference. And যখন আমরা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কথা বলি, you need magnitude and direction to express it completely. And you only need magnitude, not the direction, in case of scalar quantity. You need, because if you want, আপনি scalar quantity সাথেও direction কে associate করতে পারবেন. For example, আপনি আজকে কথা মগবাজার থেকে সিদ্ধেশ্বরীতে এসে একটা কলম কিনছেন. The price was 10 টাকা. এখন আপনি যে মগবাজার থেকে সিদ্ধেশ্বরী আসেন, did anyone need to know it? কলমের দাম জানার জন্য? It's just বলছি না আমি ব্যাপারটা. অথবা এখন বিকেল 4টা বাজে, আপনি বিকেল 4:06 বাজে আপনি মগবাজার থেকে সিদ্ধেশ্বরীতে আসছেন. Did anyone need to know আপনি কোথেকে কোথায় আসছেন? It was all sufficient যে আপনি বিকাল 4:06 এখন এখানে আসেন, রাইট? অথবা লেটস সে এই বেঞ্চের একটু আমার মা ফোন দিচ্ছে. হ্যাঁ আম্মু, লাইভ ক্লাস নিচ্ছি আম্মু. ঠিক আছে. হ্যাঁ, সো কি বলছিলাম বলে গেছি. ওই তো, you can associate directions with scalar quantity, but that does not mean scalar quantities need a direction to be expressed completely. বুঝাইতে পারছি জিনিসটা? So the verb we are going to use in case of defining them is need, not have. Need, not have. ঠিক আছে? Not have or has or something else. ঠিক আছে? এখন we are going to talk about something called tensor. যেটা বললাম একটু আগে, দুনিয়াতে ভেক্টর আর স্কেলার বলে কিছু নাই. দুনিয়াতে যা তা সব টেন্সর. এবং টেন্সর কোনো কোয়ান্টিটি না. টেন্সর যদি আমি এক লাইনে বলি, ইটস আ ম্যাথমেটিক্যাল টুল. ইটস আ ম্যাথমেটিক্যাল টুল অর অবজেক্ট. ঠিক আছে? যেটা আপনি ম্যাথসে ক্যালকুলেশনের জন্য ইউজ করবেন. সো ওয়েন উই টক অ্যাবাউট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সি এটা ম্যাথমেটিক্যাল টুল না. বিকজ আপনি কোন একটা ইকুয়েশনের মধ্যে লেন্থ অ্যাড করেন, ভেলোসিটি অ্যাড করেন, ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান অ্যাড দ্যাট, রাইট? সো এটা ম্যাথমেটিক্যাল টুলস এর নেসেসিটি থেকে আসে না. বাট ভেক্টর অ্যান্ড স্কেলার এটা ম্যাথমেটিক্যাল টুল এর ম্যাথমেটিক্যাল নেসেসিটি থেকে আসছে ফার্স্ট অফ অল. ঠিক আছে? সো আপনারা তো অলরেডি মনে হয় ভেক্টর নিয়ে পড়ছেন, ভেক্টর অ্যাডিশন পড়ছেন. সো ইউ নো ওয়াই ভেক্টর অ্যান্ড স্কেলার হ্যাভ ম্যাথমেটিক্যাল ডিফারেন্সেস, তাই না? সো টেন্সর্স আর ম্যাথমেটিক্যাল টুলস অর অবজেক্ট, যেটা আমরা ম্যাথমেটিক্সে ইউজ করবো, ইকুয়েশনসে ফেলবো, সোজা কথা. এনিওয়েজ, কাদেরকে আমরা টেন্সর বলি? যাদেরকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য ওয়ান অর মোর দ্যান ওয়ান ইন্ডাইসেস প্রয়োজন, এলিমেন্টস প্রয়োজন. ইন্ডাইসেস না বলি, ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডাইসেস. সো কি বলে এটাকে? এলিমেন্টস প্রয়োজন, মোর দ্যান ওয়ান এলিমেন্টস প্রয়োজন. এখন আপনি একটা কথা চিন্তা করেন, আপনি টেন্সর আসলে কাদেরকে বলতেছেন? দুনিয়াতে সকল যত কোয়ান্টিটি আছে তাদেরকে আপনি টেন্সর বলতে যাচ্ছেন, ঠিক আছে? এবং টেন্সরকে আপনি কি বলতেছেন? এরা এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যাদের আপনার ওয়ান অর মোর দ্যান ওয়ান এলিমেন্টস, এটা এলিমেন্টস আসলে ধরেন বলে না, ইনডাইসেস বলে. ঠিক আছে? আমি তাও আপনাদের সুবিধার জন্য বললাম যে ইনডাইসেস মানে এখানে এলিমেন্টস ব্যবহার করতেছি আমরা. সো টেন্সর হচ্ছে এমন ম্যাথমেটিক্যাল টুল যাদেরকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য ইউ নিড মোর দ্যান ওয়ান অর মোর দ্যান ওয়ান এলিমেন্টস টু কমপ্লিটলি এক্সপ্রেস. এখন যেহেতু এরা কোয়ান্টিটি এবং এদেরকে আপনি এক্সপ্রেস করতে চান, সো বেয়ার মিনিমাম ওদের কি লাগবে? Bare minimum. Without magnitude, it cannot be qualified as a quantity, right? So that is why যেই সকল কোয়ান্টিটিকে আপনি শুধুমাত্র একটা ম্যাগনিটিউড দিয়ে এক্সপ্রেস করে ফেলতে পারেন, আর কিচ্ছু লাগে না, ওদেরকে বলা হয় জিরো র্যাঙ্ক টেন্সর অথবা জিরোথ অর্ডার টেন্সর. ইটস লাইক আর্ম ফোর্সের র্যাঙ্ক থাকে না,
ওরকম একটা র্যাঙ্কের মতো ব্যাপার, ঠিক আছে? তো এই জিরো র্যাঙ্ক টেন্সরকে আপনারা বইয়ে পড়বেন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? আমি কেন টেন্সর নিয়ে কথা বলতেছি এটা আমি একটু পরে আপনাদের সামনে প্রকাশ করব। বইয়ে নাই এই ব্যাপার, কি বাইরে চলে গেল কেন জিনিসটা? ওকে, সো এটা বইয়ে নাই, আপনাদের হয়তো পুরো ইন্টার লাইফে কখনো লাগবে না, বাট ইন্টার লাইফ পার করে যখন যাবেন তখনই দেখবেন যে ভাই ভেক্টর আর স্কেলার বলে কোনো কিছু না। ইনফ্যাক্ট আপনাদের ইন্টারের কনসেপ্টের মধ্যেই এমন 3-4টা কোয়ান্টিটি আছে যারা ভেক্টরও না, যারা স্কেলারও না। সো ওরা কি বইয়ে বলা নাই, দে আর টেন্সার্স বেসিক্যালি। এনিওয়েজ, সো জিরো র্যাঙ্ক টেন্সার কাদেরকে বলছি? স্কেলার কোয়ান্টিটিস যাদেরকে আমরা বলি, বিকজ এদেরকে শুধুমাত্র আপনি ম্যাথ দিয়ে এক্সপ্রেস করতে পারেন, ঠিক আছে? টেন্সর হওয়ার জন্য আরো দুইটা প্রপার্টি লাগে। একটা হচ্ছে আপনার তো ওয়ান অর মোর দ্যান ওয়ান এলিমেন্টস বা ইন্ডাইসেস লাগতেছে, রাইট? নাম্বার টু, এক্সিস্ট রোটেশন ম্যাটার্স। যে সকল কোয়ান্টিটির জন্য এক্সিস্ট রোটেশন ম্যাটার্স। এখন হোয়াট ডু উই মিন বাই এক্সিস্ট রোটেশন? মনে করেন এই পানির বোতলটা এখানে আছে রাইট নাও, ঠিক আছে? তো আপনি যখন এটাকে এখানে রাখছেন, আপনি একটা ফ্রেম অফ রেফারেন্স ইমাজিন করে ফেলেন চারপাশে। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে? ফ্রেম অফ রেফারেন্স কি পড়েছেন? ওই যখন, আচ্ছা পড়েন নাই, তাহলে সামনে পড়বেন। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে আপনারা পড়ছেন বাট জানেন না, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়ছেন না? গ্রাফ আঁকান, একটা এক্স এক্সিস থাকে, একটা ওয়াই এক্সিস থাকে। গ্রাফ পেপারের উপরে যখন আপনি ওই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস টান দিয়ে ফেলছেন না, তখনই হচ্ছে গ্রাফ পেপারটা একটা ফিজিক্যাল এন্টিটি, আর ওইটার সাথে আপনি একটা রেফারেন্স ফ্রেম অ্যাড করে ফেলছেন এবার। সো রেফারেন্স ফ্রেম ইজ বেসিক্যালি আ কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু ফিজিক্সে রেফারেন্স ফ্রেমের একটা এক্সট্রা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ওই রেফারেন্স ফ্রেম কি করে, ওই কোঅর্ডিনেট সিস্টেম কি করে, কোন একটা মোশনে থাকা অবজেক্টকে ডেসক্রাইব করে। ফর এক্সাম্পল, বটলটা এখন এ পজিশনে আছে, কিছুক্ষণ পর বি পজিশনে যাবে, কিছুক্ষণ পর সি পজিশনে যাবে। সো এ বি সি এই তিনটা পজিশনের মধ্যে ডিফারেন্স কে ডিসক্রাইব করে দিবে? দ্য ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম। বাট বাট অবশ্যই ওই ফ্রেম অফ রেফারেন্সটা কোনো না কোনো একটা ফিজিক্যাল এন্টিটির সাথে অ্যাটাচড আছে। আর যদি আপনি আউটার স্পেসে চলে যান, তখন আপনি মানে ওটাকে জাস্ট ইমাজিন, আপনি তখন কারোর সাথে অ্যাটাচ করতে পারবেন, বিকজ ইটস আউটার স্পেস, ইটস মহাখালী আর কি, ইউনো। সো ওইটাকে আপনাকে ইমাজিনই করে নিতে হবে, তাই না? বাট অ্যাজ লং এজ ইউ আর ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, ওটাও ফিজিক্যাল ওয়ার্ল্ড, সরি, অ্যাজ লং এজ ইউ আর হিয়ার, ইউ উইল অবভিয়াসলি অ্যাটাচ দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম টু আ ফিজিক্যাল এন্টিটি। সো পুরাটা মিলেই হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স। সো এনিওয়েজ, তো মনে করেন এই রুমটা হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি, এই রুমের সাথে আপনি এই সোজা হরাইজন্টাল লাইনকে এক্স এক্সিস বলতেছেন, এই ভার্টিক্যাল লাইনকে ওয়াই এক্সিস বলতেছেন, এবং যেটা কামিং আউট অফ দ্য স্ক্রিন এবং বোর্ড অ্যান্ড ওয়াল, এটা হচ্ছে জেড এক্সিস বলতেছেন, ঠিক আছে? এই বটলটা এখন কোন এক্সিস বরাবর দাঁড়ায় আছে? ওয়াই। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস আছে, রাইট? এইবার উইদাউট চেঞ্জিং দিস বটল, আপনি নিজে মাথা ঘুরাই ফেললেন 90 ডিগ্রি, কথার কথা, তখনও কোন এক্সিসে আছে? বিকজ আপনি মাথা ঘুরাইছেন। অ্যাজ সুন অ্যাজ আপনি মাথা ঘুরাইছেন, আপনার জন্য পুরা স্ট্রাকচারটা কি 90 ডিগ্রিতে ঘুরে গেছে না? আপনি দেখেন, আপনি যে এটাকে এক্স এক্সিস বলতেছেন, দ্যাট ইজ আপনার, আপনি কিন্তু এই লাইনটাকে এক্সিস বলতেছেন না, আপনি আপনার আই সাইড বরাবর এই লাইনটাকে এক্স বলতেছেন। আপনি যখনই 90 ডিগ্রি গেলে ঘুরে ফেলছেন, আপনার এক্সও কি করে গেছে? বিকজ ইট ইজ ফ্রম ইউর পার্সপেক্টিভ। ব্যাপারটা বুঝতে হবে ভাইয়া, ফ্রেম অফ রেফারেন্স আমার পার্সপেক্টিভ থেকে না, এই এন্টিটির পার্সপেক্টিভ থেকে না, আপনার পার্সপেক্টিভ থেকে, রাইট? সো অ্যাজ সুন অ্যাজ আপনি মাথা ঘুরাই ফেলছেন, ওর এক্সিস সিস্টেম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এখন ঘটনা হচ্ছে এইখানেও ওর কি ম্যাচ আছে নাকি নাই? আছে, বাট কোন এক্সিসে? এবার এতক্ষণ বাইকে ছিল, এখন হয়তো বা এক্সে চলে গেছে, ব্যাপারটা এরকম না? সো এক্সিস সিস্টেম রোটেট করে ফেললাম, যেটা আপনারা গ্রাফ পেপারে অনেক সময় আপনি চিন্তা করে দেখেন, কখনো পুরো গ্রাফ পেপারই ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে, আর বাকি তিনটা কোয়াড্রেন্ট আঁকেনি না, এমন ভাবে আঁকি না? আবার কখনো কখনো কি করি, যে শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, নিচের দুটো কোয়াড্রেন্টকে আমি রাখি না। আবার কখনো কখনো মাঝখানে চার ভাগ করে চারটা কোয়াড্রেন্টে রাখি না? সো যেভাবে ইচ্ছা আমি আমার ফ্রেম অফ রেফারেন্সকে শিফট করতে পারি, রোটেট করতে পারি, লিনিয়ারলিও শিফট করতে পারি, হরাইজন মানে ল্যাটারালিও শিফট করতে পারি, হরাইজন্টালিও শিফট করতে পারি, অথবা রোটেটও করতে পারি। ডু ইউ সি? এই শিফটিং এর ফলে যখন আপনি দেখেন ল্যাটারালি শিফট করতেছেন, আমার এক্স আর ওয়াই চেঞ্জ করতেছে না। যখন আপনি ভার্টিক্যালি চেঞ্জ করতেছেন, এক্স আর ওয়াই চেঞ্জ করতেছে না। বাট ওয়েন ইউ আর রোটেটিং ইট, তখন এক্স আর ওয়াই চেঞ্জ হচ্ছে। এখন দেখেন, একটু আগে এটা ম্যাচ কইছিল অ্যালং ওয়াই এক্সিস ডিস্ট্রিবিউটেড, এখন কোথায় গেছে? অ্যালং এক্স এক্সিস ডিস্ট্রিবিউটেড। ডু ইউ সি দ্য চেঞ্জ?
মানে ডেসক্রিপশনে চেঞ্জ হয়ে গেছে না, হয়তো অবজেক্ট চেঞ্জ হয় নাই বাট আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গেছে না, টেন্সর। বুঝাইতে পারছি? অ্যান্ড ফাইনালি যেটা, সেটা হচ্ছে যেই অবজেক্টের আপনি ফিজিক্যাল প্রপার্টি মাপতেছেন তার প্রেডিক্টেবিলিটি থাকতে হবে। দ্যাট মিনস আপনি এখান থেকে ওই যে ছোটবেলায় আমরা স্কুলে চক ছুঁড়ে মারতাম, আপনাদের সময় তো মনে হয় চক পান নাই, পাইছেন স্কুলে কলেজে? আপনারা তো বোধ হয় হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার্স, বাট হ্যাঁ আমাদের স্কুল লাইফে আম টকিং অ্যাবাউট, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2009 সালে, সো আপনাদের অনেক আগে আর কি, আমার ডাইনোসর কম্পেয়ার টু ইউ গাইজ। বাট ওই সময় আমরা এই যে চক ছোড়াছড়ি করতাম, তাই তো? সো আমি যখন চকটা ছুঁড়ে মারতেছি আই ক্যান এক্স্যাক্টলি প্রেডিক্ট এর প্যাথ কিরকম হবে, রাইট? আমি ইকুয়েশন দিয়ে বলতে পারবো না? সো এই প্রেডিক্টেবিলিটি থাকতে হবে, তাছাড়া তুমি এটাকে টেন্সর বলতে পারবা না। সো এই যে তিনটা জিনিস, আইদার ওয়ান অর মোর এলিমেন্টস লাগবে, এক্সিস্ট রোটেশন ম্যাটার করবে এবং প্রেডিক্টিভিটি থাকতে হবে, এদেরকে টেন্সর বলবো। সো জিরো র্যাঙ্ক টেন্সর কাদেরকে বলছি আমরা? স্কেলার্স, ম্যাস, টেম্পারেচার। আমি এইটাকে ঘাড় ঘুরাই ফেলছি, টেম্পারেচার তো চেঞ্জ হবে না অ্যাজ লং এজ আমি আর কোনো ফ্যাক্টর চেঞ্জ না করি। লেন্থ তো চেঞ্জ হবে না, হবে না। সো দিজ আর স্কেলার কোয়ান্টিটিস, ঠিক আছে? আমি যদি এখানে ইলেকট্রিক কারেন্টের কথাও বলতাম তাও চেঞ্জ হইতো না, বিকজ আপনি ঘাড় ঘুরাইছেন। ঘাড় ঘুরানোর ফলে আপনার কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল হয়তো আর শিফট করে না, ওর এক্সিট শিফট করছে বাট ওর ডিরেকশন তো শিফট করে নাই, করছে না। সো হয়তো বা এতক্ষণ পর্যন্ত আপনি দেখতেছেন যে ওয়াই, ধরেন এইটার একটা কারেন্ট আছে, কারেন্ট ফ্লো হচ্ছে টপ থেকে বটমে যেতেছে, আপনার চোখে এখন ওয়াই এক্সিস এর পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, আপনি যদি ঘাড় ঘুরে ফেলেন তখন এক্স এক্সিস নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে, কিন্তু এটার কোনো ফিজিক্যাল ইমপ্লিকেশন চেঞ্জ হয়েছে না। আমি কি বুঝাইতে পারছি? তো দিস ইজ ওয়াই দিস আর অল হোয়াট, স্কেলার কোয়ান্টিটিজ আর অর জিরো র্যাঙ্ক টেন্সার্স। ওকে, এইবার চিন্তা করেন, এই হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, সে হচ্ছে গিয়ে এরকম একটা এক্স অ্যাক্সিস এর বরাবর আছে, ওকে? আপনি তার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছেন, এফ, ঠিক আছে? সে কি করবে? কিছুক্ষণ পর সামনে চলে আসবে, কিছুক্ষণ পর আরো সামনে চলে আসবে, অ্যান্ড সো অন, রাইট? এবার যদি আপনি আবার মাথা টার্ন করেন, ও কি আর এক্স অক্ষ বরাবর আগাচ্ছে? না, নট এনিমোর। ও কোথায় যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর। যদি এখন এক্স অক্ষে যায় তখন ওয়াই অক্ষে যাচ্ছে, আপনি যখনই ঘাটটা টার্ন করছেন, তাই না? নাও এই জিনিসটাকে ওই যে ফার্স্ট অফ অল হাউ মেনি এলিমেন্টস ডু ইউ নিড, আপনি মনে করতে পারেন শুধুমাত্র ম্যাগনিটিউড বললে হবে, বাট এক্সিস্ট রোটেশন, ডাজ ইট ম্যাটার? হেল ইয়েস, বিকজ এতক্ষণ পর্যন্ত এক্স এক্সিসে যাচ্ছিল, ঘাড় ঘোরার সঙ্গে সঙ্গে সে এখন কোথায় যাচ্ছে? ওয়াই এক্সিসে যাচ্ছে, এবং এইটার সাথেই প্রেডিক্টিবিলিটি কামস অ্যালং। আমি এতক্ষণ পর্যন্ত যদি এক্স এক্সিস অ্যালং দেখতাম, প্রেডিক্ট করতে পারতাম ও এক্স এই যাবে, এখন আমাকে ওয়াই এক্সে প্রেডিক্ট করতে হবে, এক্স এ আর প্রেডিক্ট করলে হবে না, রাইট? ডু ইউ সি? আমার এক্স মানে শুধু ম্যাগনিটিউড না, সাথে এখন ডিরেকশনটাও ইমপ্লিকেটেড হয়ে গেল পুরো ঘটনায়। উই নিড ইট নাও। সো দ্যাট ইজ ওয়াই কয়টা ডিরেকশন লাগতেছে? একটা, মানে আইদার এক্স এক্সিসে অথবা ওয়াই তে অথবা জেড এ। দ্যাটস ওয়াই এদেরকে বলি আমরা ফার্স্ট র্যাঙ্ক অথবা ফার্স্ট অর্ডার টেন্সর। বুঝতে পারছেন? কাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো ফার্স্ট অর্ডার টেন্সর হওয়ার জন্য কি এমন মহৎ কাজ করছে যার কারণে সে ফার্স্ট অর্ডার টেন্সর? ওর ম্যাগনিটিউড লাগছে অ্যান্ড ওয়ান ডাইরেকশন লাগছে, নট টু, নট থ্রি, বাট ওয়ান। ওয়ান মিনস আইদার এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিস। এখন লেটস সে, কি ব্যাপার ও বারবার বেড়ে যাচ্ছে কেন? Why is it doing that? আচ্ছা, এনিওয়েজ, সো নাও লেটস সে আপনারা যখন ওই যে মিঠাই থেকে শনপাপড়ি কিনে নিয়ে আসে বাসায়, ইটস হেল্ড ইন আ প্লাস্টিক প্যাকেট, ইউ সি, মানে মানে প্যাকেট ইনসাইড দ্য প্যাকেট বলতেছি, নট দ্য আউটার শেল, ভিতরে শক্ত প্লাস্টিক শেলটা, রাইট? ওই রকম ধরেন একটা প্লাস্টিক শেল আপনার কাছে আছে, এরকম ইটস আ লেটস রেক্ট্যাঙ্গুলার শেপ অর ট্রাপিজয়েড শেপ, ঠিক আছে? এই শেপের উপরে আপনি যদি এখন একটা মানে ফোর্স দেন, আপনি কি দেখবেন? এই পুরা ফেসটা এরকম বাইকে গেছে দেখবেন না? বাট আমার কোয়েশ্চেন আসছে, শুধু কি এই ফেসটাই বাঁকবে? এই পাশেও আমি কুচকানো দেখবো না?
এই পাশেও কুচকানো দেখবো না, এই নিচেও কুচকায় যাবে না, কোনো ফেস কি ঠিক থাকবে না। তো আপনি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করছেন, ও কি আপনার ফোর্সের জন্য কুচকাইছে? আপনার ফোর্সের জন্য কুচকাইছে এটা বলতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, বিকজ তখন আপনি এটাকে ডিফর্মিং ফোর্স বলবেন। আপনারা কি ডিফর্মেশন পড়ে আসছেন? হুকস ল পড়ে আসছেন? হুকস ল, স্ট্রেস স্ট্রেইন পড়ছেন না? হ্যাঁ সাবাস। সো স্ট্রেইন কেন হয়? ডিফর্মিং ফোর্সের জন্য। ফোর্স আইসা যদি কোনো একটা অবজেক্টকে ডিফর্ম করে ফেলে, তখন আমি ওটারে বলি ডিফর্মিং ফোর্স। আর ওই যে যেইটুকু পরিমাণ চেঞ্জ করছে ওটারে কি বলে? ডিফরমেশন। ডিফরমেশন থেকে তো স্ট্রেইন পাই আমরা, রাইট? ভেরি গুড। ওই স্ট্রেইনের জন্য অবজেক্টের ভিতর থেকে কি হয়? স্ট্রেস নামে একটা কোয়ান্টিটি ডেভেলপ করে না, যেটা শুধুমাত্র কে করে? ইলাস্টিক বডিজ করে, আর কেউ করে? মানে আরো কেউ করে, বাট হুকস ল আর কারোর জন্য কাজ করে না। বুঝাইতে পারছি? এক্স্যাক্টলি, উইদিন ইলাস্টিক লিমিট ফর ইলাস্টিক বডিজ। রিজিড বডি আছে, প্লাস্টিক বডি আছে, ওদের উপর তো আমরা হুকস ল আর অ্যাপ্লাই করতে পারি না। সো দ্যাট মিনস ওই যখন হুকস ল থাকে তখন আমরা বলি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু কি? স্ট্রেন। এটা তো জানেন যে স্ট্রেস হচ্ছে গিয়ে দ্য ফোর্স দ্যাট কামস ইনসাইড অফ দ্য বডি, তাই না? আপনি বাইরে থেকে ডিফর্মিং ফোর্স দিচ্ছেন, আর স্ট্রেন ডেভেলপ করছে কোথায়? পুরো বডির মধ্যে। শুধু ধরেন আপনি এক্স এক্সিস ফোর্স দিচ্ছেন, দ্যাট ডাজন্ট মিন শুধু এক্স এক্সিস এর অপোজিটেই সে, ইটস নট নিউটনস থার্ড ল অফ মোশন যে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, রাইট? এইখানে যে স্ট্রেসটা ডেভেলপ হয় এটাকে আমরা ফোর্স বাই এরিয়া দিয়ে ক্যালকুলেট করি, তাই না? এটাকে আমরা প্রেশারের সাথে তুলনা করে ফেলি, বাট দিস ইজ নট প্রেশার, দিস ইজ নেভার প্রেশার, ইটস কল্ড স্ট্রেস। বিকজ সে এক্স এক্সিসে যেরকম কাজ করবে, সিমিলারলি এই যে সারফেসটা আছে না, এটাকে ধরেন যদি আমি এক্স এক্স সারফেস বলি, এটাকে এক্স ওয়াই সারফেস। এই পাশে একটা ফেস আছে না, এটাকে এক্স জেড সারফেস বলা যায়। এরকম ওই পাশে একটা ফেস আছে না, ওয়াই জেড সারফেস। এই তিনটা সারফেসেও কি করবে? এই স্ট্রেসটার একটা ইম্প্যাক্ট আপনি দেখবেন, দেখবেন না? প্রেশার হইলে কিন্তু এটা দেখবেন না, বিকজ প্রেশারের ডেফিনেশন প্যাসকেল বলে দিছে ইট হ্যাজ টু বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আদারওয়াইজ সেটাকে প্রেশার বলা যাবে না। যাবে প্রেশার হওয়ার জন্য, দিস ইজ দ্য কোর ডিফারেন্স অফ প্রেশার ভার্সেস স্ট্রেস। প্রেশার আর স্ট্রেস কখনই একই জিনিস না। By definition of Pascal, pressure has to be uniformly distributed. Stress does not. রাইট? এটা আপনারা জানতেন কিন্তু ছোটবেলায়, তাই না? আচ্ছা, সো স্ট্রেসটাকে আপনি যদি এখন কমপ্লিটলি এক্সপ্রেস করতে চান, আপনার অবশ্যই কি লাগবে? এই ম্যাগনিটিউডটা লাগবে। ইউ অলসো উইল নিড দ্য ডিরেকশন, বা ডিরেকশনটা শুধুমাত্র এক্স নাকি ওয়াই নাকি জেড এটা বললে হবে? যেহেতু সে এক্স ওয়াই সারফেসের উপরও কাজ করতেছে, ইটস এ 3D অবজেক্ট, সব জায়গায় জিনিসটা ডিস্ট্রিবিউটেড হইতেছে এবং নট ইউনিফর্মলি, বিকজ দিস ইজ নট প্রেশার, দিস ইজ স্ট্রেস। আপনি যে ফোর্সটা দিচ্ছেন ওটা কি ইউনিফর্ম ছিল? না। আমরা যখন যে দেয়ালে ঘুষি মারতেছি বা বেলুনে ঘুষি মারতেছি, ওটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্স? জীবনেও না, তাই না? আমি যে ধরেন এই যে আমি যে বসে আছি রাইট নাও স্ট্রাকচারের উপরে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড প্রেশার? কখনোই না। আমি কি বুঝাইতে পারছি? সিমিলারলি চিন্তা করেন, যখন আপনি স্প্রিং টান দেন, আপনি পুরো স্প্রিং এর উপর ইউনিফর্মলি ফোর্স দিতে পারেন? একটা সিঙ্গেল পয়েন্টে ফোর্স দেন না। আমি বুঝাইতে পারছি? অ্যান্ড আপনি যখন ওয়েট মেশিনে ওয়েট মাপতে যান, তখন ইউনিফর্মলি প্রেশারটাকে বা ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করার জন্য একটা ইউনিফর্ম প্লেট দিয়ে দেয়, তারপর নিচে স্প্রিং থাকে। ব্যাপারটা এরকম না? শুধুমাত্র একটা স্প্রিং এর উপর আপনি যদি ফোর্স দেন, ওটা কখনোই, যেমন আপনি প্রেশার মেশিনে দেখেন, মানে যেখানে আপনি যে ওয়েট মাপেন, ওখানে আপনি হচ্ছে কি একটা পয়েন্টে বেশি প্রেশার দিয়ে দেখেন, ইট উইল গিভ ইউ ইউনো হাবিজাবি রিলিজ। You have seen that, right? So pressure and stress are not the same thing. ঠিক আছে? প্রেশার কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। প্রেশারকে এক্সপ্রেস করার জন্য ইউ ডু নট নিড এনি ডিরেকশন, বাট স্ট্রেসকে ডিফাইন করার জন্য ইউ নিড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ইউ নিড দ্য ডিরেকশন, নট অনলি ফর এক্স ওয়াই এন্ড জেড এক্সিস, বাট অলসো ফর দি এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড জেড এক্স সারফেসেস অ্যাজ ওয়েল। ওই 6টা ফেজ বরাবর অ্যাজ ওয়েল। সো কয় রকম ডিরেকশন? 2 রকম। হ্যান্স এইটাকে বলা হয় সেকেন্ড অর্ডার টেন্সর। বইয়ে কোথাও আপনারা চ্যাপ্টার 7-এ এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম এই ব্যাপারটা পড়বেন, ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এ আছে, ঠিক আছে? তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া বলে একটা টার্ম আছে, এটা আপনারা হয়তো বা অলরেডি ভেক্টর পড়তে গিয়ে পড়েছেন, টর্ক, এই ব্যাপারগুলো পড়ানো হয়েছে।
আমি জানি না, যদি না পড়ানো হয়ে থাকে আমি সামনে দেখাবো ইনশাল্লাহ। মানে বইয়ে এই টার্মগুলোর মেনশন আছে, যেগুলো চ্যাপ্টার 4-এ আমরা পড়বো ইন ডিটেইলস। সো মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এরকম আরেকটা টার্ম যেটা ভেক্টরও না, যেটা স্কেলারও না, ওর হচ্ছে গিয়ে সেকেন্ড অর্ডার টেন্সর। নাও ইউ সি, যারা জিরো র্যাঙ্ক টেন্সর বা স্কেলার, ওদেরকে আপনি জাস্ট অ্যালজেব্রিক ফর্মুলা a প্লাস b দিয়ে করে ফেলতে পারেন, তাই না? যারা ভেক্টর, ওদেরকে অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে হয় না, জিওমেট্রিক ফর্মুলা লাগে। ওই যে ট্রায়াঙ্গেল ল হোক বা পলিগন ল হোক বা প্যারালেলোগ্রাম ল হোক বা রিজলভ পার্টস হোক, উই নিড দ্যাট থিওরেম। সেকেন্ড অর্ডার টেন্সর গুলোকে যোগ বিয়োগ করার জন্য ইউ ক্যানট ইউজ জিওমেট্রি অর অ্যালজেব্রা। আপনারা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট পড়েছেন এখনো ম্যাথসে? সেকেন্ড অর্ডার টেন্সর গুলোকে কাজ করার জন্য উই নিড ম্যাট্রিক্স। 3/3, 2/2, 1/3 ম্যাট্রিক্সে আমাদেরকে এক্সপ্রেস করতে হয়, বুঝছেন? And that is why স্ট্রেসের ইন ডিটেইল জিনিসপত্র আমাদের দেখবেন এই চ্যাপ্টার 7-এ যখন যাব আমরা, চ্যাপ্টারটা খুবই কঠিন। কঠিন এই সেন্সে বিকজ থিওরিটিক্যাল পার্টটা কেউ বুঝে না, সবাই ফর্মুলা মুখস্থ করে যায়। থিওরিটিক্যাল পার্টটা যখন আপনি একবার বুঝবেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট সারফেস আর বি টকিং অ্যাবাউট ওই স্ট্রেস ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড তারপর ওটাকে 1D করে ফেলে। স্ট্রেস যদিও 3D করে আমরা আমাদের বইয়ে ফিটিং করানোর জন্য 1D করে ওটাকে স্কেলারের মতো করে তুলনা করছি। বাট রিমেম্বার ভেরি ওয়েল, প্রেশার স্কেলার কোয়ান্টিটি। প্রেশার কিন্তু আবার টেনশন না, বা 0 ডিগ্রি টেনশন, ঠিক আছে? কারণ সে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। স্ট্রেস ইজ নেভার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। স্ট্রেস কখনোই 0 ডিগ্রি টেনশন না, এটা একটা সেকেন্ড ডিগ্রি টেনশন, ঠিক আছে? এনিওয়েজ, এই টেনশন নিয়ে আমরা সামনে আরো কথা বলবো, আজকে আপাতত না। সো এরপর হচ্ছে ভেক্টরস। তো এত কথা বলার পর ভেক্টরকে আমরা আসলে ফার্স্ট র্যাঙ্ক বা ফার্স্ট ডিগ্রি টেন্সর বলতে পারছি, বা ফার্স্ট অর্ডার টেন্সর বলতে পারছি। তো এদেরকে এক্সপ্রেস করার জন্য হোয়াট ডু উই নিড? ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, রাইট? আপনারা যখন ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করবেন, অবশ্যই অবশ্যই থার্ড প্রপার্টিটা বলবেন, and they must follow or obey laws of vector addition। এই কথাটা ম্যাক্সিমাম আমরা ডেফিনিশন লেখার সময় ইগনোর করে যাই, বাট দিস ইজ লাইক আ লিটমাস টেস্ট যে আপনার যে কোয়ান্টিটি নিয়ে কথা বলা হচ্ছে সে কি ভেক্টর নাকি সে স্কেলার। এক্সাম্পল দিই, ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, যেগুলোকে রেডিয়ানে মাপছি। আমরা হায়ার ম্যাথ পড়ে এসেছিলাম বোধহয় 9-10-এ, যে ক্লকওয়াইজ গেলে নেগেটিভ অ্যাঙ্গেল হয়, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ অ্যাঙ্গেল হয়। আমরা কি কখনো এই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলোকে ভেক্টর হিসেবে কনসিডার করেছি? না, আমরা স্কেলার হিসেবে বলছি না, π/2 + π/2 = π। স্কেলার কোয়ান্টিফাই করেছি না, বাট ওদের তো ডিরেকশন আছে। ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, তাই না? সো ডিরেকশন আছে, তাহলে হাউ কাম দে বি নট ভেক্টরস? বিকজ দে ডোন্ট ফলো লজ অফ ভেক্টর অ্যাডিশন, বা ভেক্টর অ্যাডিশন ল ফলো করে না। তারপর কারেন্ট, ইলেকট্রিসিটি, শুনে মনে হয় না ডিরেকশন আছে, বিকজ সবসময় সে কোথা থেকে কোথায় রান করে, হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ, পজিটিভ থেকে নেগেটিভে, রাইট? বাট why, how come they are not scalars? Not vectors, they are scalars because they don't follow vector addition. The same goes for Pascal's pressure, not stress. Pascal's pressure, যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড। ওই যে প্যাসকেল কথা বলছে না, কোন এক জায়গায় প্রেশার অ্যাপ্লাই করলে সেটা সব জায়গায় ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সো এটা বোধহয় আপনারা গ্যাস লর মধ্যেও পড়ছেন, যে যদি এটা একটা বেলুন হয়, বাইরে থেকে P1 প্রেশার P2 প্রেশার দুইটা দিলে ভিতরে টোটাল প্রেশার হবে P1 + P2, তাই হয় না? সো ইটস আ স্কেলার কোয়ান্টিফাই, মানে স্কেলার অ্যাডিশন, রাইট? সো দিস ইজ বাই কার কার কথা বললাম? ইলেকট্রিক কারেন্ট, প্রেশার and trigonometric angle. They seem to have direction, but they are not vectors because they do not follow vector addition, ঠিক আছে? অনেক সময় এরকম টাইপের এমসিকিউজ আসবে, এবং এটা খুবই কমন ফ্রিকুয়েন্ট এমসিকিউ। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্কেলার কোয়ান্টিটি। বোর্ড এক্সামেও প্রচুর ফ্রিকুয়েন্ট, অ্যাডমিশন টেস্টেও প্রচুর ফ্রিকুয়েন্ট। সো অনেক ভাইয়া টিচারদেরকে বা স্যারদেরকে দেখেছি, তারা হচ্ছে একটা লিমেরিক মুখস্থ করায় দেয়, যে নাটক কম করো পিও টাইপের কিছু একটা, বুঝছো, মুখস্থ করায় দিয়ে প্রত্যেকটার প্রথম ওয়ার্ড দিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি, যে দুনিয়াতে মনে হয় এই কয়টাই ভেক্টর কোয়ান্টিটি আছে, হুইচ ইজ রং। ফার্স্ট অফ অল, দুনিয়াতে যেরকম ইনফাইনাইট নাম্বারস অফ ডিরাইভড কোয়ান্টিটি আছে,
এইরকম আপনার ইনফাইনাইট নাম্বারস অফ ভেক্টর কোয়ান্টিটি থাকতে পারে। আছে বলতেছি না, থাকতে পারে। বিকজ ডিরাইভড কোয়ান্টিটি কি বেসড অন মাই নেসেসিটি না। মনে করেন আমি বললাম আজকে যে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট রাস্তায় দাঁড়ায় আছি, আমি প্রতি সেকেন্ডে এই রাস্তার এই পয়েন্টে কত ভেলোসিটি যায়, কত ভেলোসিটি উঠে, আমি সেটা মাপতে চাই। সো দ্যাটস নট এক্সিলারেশন, ইউ সি, দ্যাটস নট নেভার এক্সিলারেশন। আমি জাস্ট একটা সার্টেন পয়েন্টে দেখতে চাইতেছি যে কত ভেলোসিটি এভারেজ এখানে আসে। দ্যাটস ইজ নেভার এক্সিলারেশন। এটাকে অন্য কোনো নাম দিতে হবে আমার, তাই না? ধরেন আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এখানে রাস্তা স্পিড ব্রেকার দিব কি দিব না এইসব ব্যাপার কাউন্ট করতে যাব। সো ওইটা একটা ভেক্টর কোয়ান্টিটি হইতে হবে না? ডু ইউ সি? সো মানে ভেক্টর নাকি স্কেলার এটা আপনি কখনোই ওই মুখস্থ করে লিস্ট বুঝা পারবেন না, নট পসিবল। দিস ইজ ইউর লিটমাস টেস্ট। পরীক্ষা যদি কখন আসে একদম অ্যাপ্লাই করবেন, যে তেইকা বুঝবেন ইনটিউশন থেকে আমরা কি এগুলাকে ভেক্টর অ্যাডিশন করি নাকি স্কেলার অ্যাডিশন করে হয়ে যায়। বুঝছেন? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। এরপর হচ্ছে এক্সপ্রেশন অফ ভেক্টরস। আপনারা যেহেতু অলরেডি ভেক্টর পড়ছেন, ইউ গাইজ নো যে কোনো একটা ভেক্টরকে আমরা যখন এক্সপ্রেস করতে যাই উই পুট আ অ্যারো ওভার ইট, অথবা কোনো কোনো জায়গায় উই পুট আ বার বিলো ইট, অথবা বার অ্যাবাভ ইট, অথবা ওই যে bold space করে লিখি অনেক সময়, হ্যাঁ, all are expressions, but these are all expressions through symbol. যখন আপনি এটাকে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করতে যাবেন, ইউ উইল নিড আ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের একটা নির্দিষ্ট নাম আছে, এবং শুধুমাত্র স্ট্রেট লাইনটা একাই ইম্পর্টেন্ট না, স্ট্রেট লাইনের একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, একটা ফাইনাল পয়েন্ট আছে, এগুলো ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন ফোর্স অ্যাপ্লাই করবেন তখন শুধুমাত্র এই লাইন দিয়ে কোনো লাভ নাই। আপনি ফোর্সটা কোন পয়েন্টে অ্যাপ্লাই করতেছেন, এটা কি আপনি এক্সপ্যান্ড করতেছেন নাকি কন্ট্রাক্ট করতেছেন, পুরা বিহেভিয়ার কিসের উপর ডিপেন্ড করবে? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলে একটা ঘটনার উপর মানে ডিপেন্ড করবে। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, একটু এক্সাম্পল দিয়ে বলি কথাটা। লেটস সে ইউ হ্যাভ আ স্প্রিং হিয়ার। আপনি যদি এমন ভাবে ফোর্স অ্যাপ্লাই করেন, ইট মিনস ইউ আর পুলিং অন ইট, রাইট? রাইট? আমি যে সাপোর্ট লাইন দিয়ে ভেক্টরটাকে এক্সপ্রেস করতেছি তার ইনিশিয়াল পয়েন্ট ইজ কানেক্টেড উইথ দ্য বডি, তাই না? বাট ইফ ইউ কানেক্ট দ্য ফাইনাল পয়েন্ট অফ হেড অফ দ্য অ্যারো, তাহলে কি ইজ ইট পুলিং অন ইট অর পুশিং অন ইট? ইটস পুশিং অন ইট। সো যদি পুল করেন তাহলে এটা কি হবে? এক্সপ্যান্ডেড হবে। যদি পুশ করেন এটা কি হবে? কন্ট্রাক্টেড হবে। বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে না? দরজা যখন খুলতে গেছিলেন আজকে ক্লাসে ঢোকার সময়, আপনি খুলেন নাই হয়তো, বা রুবেল ভাই খুলেছে, বাট স্টিল বাসায় যখন দরজা খুলতেছেন তখন কি হয়? where you put the force on, এটার উপর বেস করে অল্প ধাক্কা দিলে খুলে অথবা বেশি জোরে ধাক্কা দিতে হয়। হ্যাভ ইউ সিন ইট? দরজার কবজার যত কাছে আপনি ফোর্স দেন তত অনেক এরকম করে খুলতে হয়, আর যত দূরে ফোর্স দেন এটা টোকা মারলে কি দরজা ঘুরে খুলে যায়, রাইট? সো কোথায় ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, কোন পয়েন্টে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন প্লেজ আ ভেরি বিগ রোল। বুঝাইতে পারছি? সো দিস ইজ ওয়াই হোয়াট ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কেন একটা ভেক্টরের টেইল আর হেড ইজ ইম্পর্টেন্ট। এনিওয়ে, সো লাইন অফ সাপোর্ট কি? দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন, হ্যাঁ শীত করছে, অফ করে দিই, ওকে। The perpendicular distance between the tail and the head. Oh, by the way, tail বলতে আমরা বুঝি ইনিশিয়াল পয়েন্ট অফ দ্য ভেক্টর, হেড বলতে বুঝি আমরা ফাইনাল পয়েন্ট অফ দ্য ভেক্টর। বিকজ আপনি যখন অ্যারো ছুড়বেন কারো দিকে, সে ইউ আর ইন হাঙ্গার গেমস, ইউ আর কিল ইউর অপোনেন্ট, সো the tail of the arrow is lagging behind, head of the arrow is the tip of the arrow, and so on. ওই জন্য এটাকে টেইল আর হেড বলে, ঠিক আছে? সো লাইন অফ সাপোর্ট কি করে আসলে কেন জানা দরকার? একটা ভেক্টরের লাইন অফ সাপোর্ট জানলে ইউ নো আপনি যে ফ্রেম অফ রেফারেন্সে কাজ করতেছেন সে ওই ফ্রেম অফ রেফারেন্সের এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। কোত্থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন, রাইট? এবং কোন পাথ ফলো করতেছেন প্রেডিক্টিবিলিটির জন্য আপনি ওইটাও আইডেন্টিফাই করতে পারতেছেন। সো দিস ইজ ওয়াই ইউ নিড টু নো হোয়াট ইজ দ্য লাইন অফ সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি ভেক্টর। ইউ সি, এই যে আমরা এটাকে বলতেছি হচ্ছে ভেক্টরের টেইল, এটাকে বলতেছি আমরা ভেক্টরের হেড, এবং এরা একটা নির্দিষ্ট স্পেসে কথাবার্তা হবে এগুলাকে নিয়ে, রাইট?
সো যেই নির্দিষ্ট স্পেসে আপনি এই ভেক্টরগুলোকে নিয়ে কথাবার্তা বলবেন, সেইখানে আপনার ভেক্টরের লাইন অফ সাপোর্ট যদি ফ্রি হয়, হোয়াট ডু ইউ মিন বাই লাইন অফ সাপোর্ট ইজ ফ্রি? ইট মিনস আপনার যেখানে ইচ্ছা আপনি লাইন অফ সাপোর্ট ড্র করতে পারতেছেন। এখানে হইলে এখানে, এখানে হইলে এখানে। সি, অ্যাজ লং অ্যাজ এই দুইটা আর অফ ইকুয়াল লেন্থ, এই দুইটা আর অফ সেম ডিরেকশন অ্যান্ড সেম এক্সাক্ট ভেক্টর, আপনি বেসিক্যালি কি করতে পারতেছেন, ওরে কপি কইরা আপনি এখানে নিয়ে আসতে পারতেছেন। হয় নাই, বাট আমি হওয়ার ট্রাই করছি আর কি, বুঝতে পারছি। সো দ্যাট মিনস আপনি এটারে কপি করে যে কোনো জায়গায় পুরো ফ্রেমের মধ্যে শিফট করতে পারতেছেন। ওরা এখানে রাখতে হবে এরকম না, ওরা আপনি এখানে নিয়ে আসতে পারেন চাইলে, আপনার প্রয়োজন আপনি এখানে নিতে পারেন, আপনি ওখানে নিতে পারেন। যদি এটা করতে পারেন, ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে না, এবং নেচার অফ দ্য কোয়ান্টিটিও চেঞ্জ হচ্ছে না। ইটস ফোর্স, ইট ওয়াজ ফোর্স, ইট ইজ ফোর্স, ইট ওয়াজ ভেলোসিটি, ইট ইজ ভেলোসিটি। তখন আমি এটাকে কি বলবো? ফ্রি ভেক্টর, বিকজ ইটস ফ্রিলি মুভিং ইন দ্যাট স্পেস, ইট ইজ ফ্রিলি মুভিং ইন দ্যাট ফ্রেম অফ রেফারেন্স, ইন দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পারছি? এবং অ্যাজ দ্য রেজাল্ট দেখেন আপনি কখন চেঞ্জ করতে পারবেন না, যদি আপনি এটা সরাই নিয়ে এখানে নিয়ে আসছেন আর ওর বিহেভিয়ার আর ওর জন্য বিহেভিয়ার একরকম নাই। এক্সাম্পল কারে চেঞ্জ করতে পারেন, ধরেন এইটাতে বললাম 10 মিটার পার সেকেন্ডের একটা ভেলোসিটি টুয়ার্ড ইস্ট। এখন ইস্ট কোত্থেকে শুরু, ইস্ট বলছে না। সো যে কোনো পয়েন্ট থেকে আমি এখান থেকে ইস্ট, এখান থেকে ইস্ট, এখান থেকে ইস্ট, অ্যাজ লং অ্যাজ এটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিকে নির্দেশ করতেছে, আমি যেখান থেকেই যাই না কেন কোনো সমস্যা নাই। সো দিজ আর অল ফ্রি ভেক্টর। তাহলে বাউন্ড বা লোকালাইজড ভেক্টর কি হবে বুঝতেই পারতেছেন, ওরা এক জায়গায় ফিক্সড, বাট কি এক জায়গায় থাকবে? টেইল। থ্যাংক ইউ সো মাচ। বিকজ হেড তো ডিপেন্ড করবে তার ম্যাগনিটিউডের উপর, টেইল থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই দূরে গিয়ে ফেলবো। হেডটারে আপনি ফিক্স করলে ও টেইল অটোমেটিকলি ফিক্স, ওটাতে আপনার চিন্তাও করা লাগবে না। ইউনো, অনেকে না একটু মাতব্বরি করে এক লাইন, বুঝে আমাদের সব অভ্যাস আছে না, যখন বলি যে একটু সুন্দর করে সংজ্ঞা লেখেন তো 2 লাইন বাড়ায় লেখে। অনেকে লিখতে যায় বাউন্ড ভেক্টরস আর দোজ যাদের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট বা হেড আর টেইল দুইটাই ফিক্সড। না 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 না, অনলি টেইল ফিক্সড। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি, ধরেন আপনি বাসা থেকে বেরোয় আপনি একটা নির্দিষ্ট বাসা থেকে যেহেতু বেরোয়েছেন, তো অবশ্যই কোনো একটা স্পেসিফিক এ পয়েন্ট থেকে জার্নি করছেন এবং তারপর আপনি 10 মিটার ডিস্টেন্স ক্রস করে একটা সার্টেন ডিরেকশনে বি পয়েন্টে আসছেন। আমি যদি এখন মাতব্বরি করে, আমি মাতব্বরি ওয়ার্ডটা খুব বেশি ইউজ করি, তো একটু ডান পাশ থেকে শুরু করি, পুরা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না? বিকজ আপনার বাসা এখানে, দেখা গেল এখানে হচ্ছে ইটস মিডল অফ দ্য নোওয়্যার, ওখান থেকে আপনার শুরু করার কোনো মানে সুযোগই নাই, ইউনো। সো পুরা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? মাঝখানে দিলে কোনো সমস্যা নাই, হেঁটে দিলেও হয়, মাঝখানে দিলেও হয়, আপনি যদি চান, মানে কোনো কোনো সময় দেখবেন আরে চায় না কেন আমরা এইখানেও মানে একদম, ইউনো, ডিপেন্ডিং অন হাউ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইট। বাট মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমাদের বই অনুযায়ী, আমাদের বই অনুযায়ী স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে গিয়ে মাঝখানে দেওয়া। আপনি যদি রেজনিক হ্যালিডে বা আইআইটির যে ট্রিপলির বইগুলো দেখেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অফ ইঞ্জিনিয়ারিং, ওখানে দেখবেন আবার এই মাথায় দেওয়া। ঠিক আছে? সো এক এক জায়গায় এক এক রকম কনভেনশন ফলো করে। একটা এই কনভেনশনের নামটা যেহেতু নিলাম, একটা জিনিস মাথায় রাখবেন, ফিজিক্সে ম্যাথসে দুইটা জিনিস খুবই খুবই কাছাকাছি বাট পুরাপুরি আলাদা। একটা হচ্ছে কনভেনশন, একটা হচ্ছে লজিক। আমি যখন বলছি ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন, ইটস নট আ কনভেনশন, ইটস আ লজিক, রাইট? ইউ ক্যানট চেঞ্জ ইট। ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, এটা কি? কনভেনশন। ইট ইজ নট আ লজিক। আপনাকে যদি এখন এসে বলেন এই পুরা সিস্টেমটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, তাহলে তখন কি হয়ে যাবে? ক্লকওয়াইজ হয়ে যাবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে নেগেটিভ, রাইট? আর কেউ চেঞ্জ হয়েছে? তো এটা কনভেনশন। আপনি কনভেনশন নিজের ইচ্ছা মতো ঠিক করতে পারেন, বাট লজিক আপনি ইচ্ছা মতো ঠিক করতে পারেন না, বিকজ আপনি কোনো কিছুর উপর ফোর্স দিলে ওর মোমেন্টাম চেঞ্জ হবে, ফোর্স যেদিকে দিচ্ছেন ওই দিকেই চেঞ্জ হবে। দিস ইজ এ পিওর লজিক। বাট কেউ বলে নাই যে ওই যে ইউনো ক্লকের যে মেকানিজম, অয় উল্টা সাইডে ঘুরে বলে ক্লকের ডিরেকশনটাকে আমরা নেগেটিভ বলবো অ্যান্ড সো অন। ইটস জাস্ট এ কনভেনশন। সেম গোস ফর যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, প্লাস মাইনাস ধরি না আমরা। বাট যখন আমরা ফ্রি ফলিং বডির ম্যাথগুলো করছি 9-10-এও, তখন নিচের দিকটাকে প্লাস ধরছি না, যেদিকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করে। সো কনভেনশন আপনি ইচ্ছা মতো বেন্ড করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট লজিক হ্যাজ টু স্টে দা সেম। তো যখন আমি বাউন্ড ভেক্টর বা লোকালাইজড ভেক্টরের কথা বলছি,
আমার টেইল যে ফিক্সড, এটা কি লজিক, ক্যানট চেঞ্জ ইট, বাট আমি কোথায় আঁকবো, কিভাবে আঁকবো, আমার ফ্রেম অফ রেফারেন্স কেমন ধরবো, দ্যাটস আ কনভেনশন হয়, বুঝছেন? এনিওয়ে, সো বাউন্ড ভেক্টর বা লোকালাইজ ভেক্টরের ডেফিনেশন হচ্ছে গিয়ে ফিক্সড টেইল। টেইল চেঞ্জ করলে ওর মিনিং চেঞ্জ হয়ে যাবে, ওই যে ডিসপ্লেসমেন্টের কথা যেরকম বললাম আমরা, ঠিক আছে? বা সামনে পড়বো পজিশন ভেক্টর, আপনারা অলরেডি পড়ে আসছেন পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর হ্যাজ টু স্টার্ট ফ্রম অরিজিন। আপনি অন্য কোথাও থেকে স্টার্ট করলে ওটা পজিশন ভেক্টর বলা যাবে না। সো পজিশন ভেক্টর ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাউন্ড অর লোকালাইজড ভেক্টর। যে কোনো জায়গায় হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে কি আপনি কিসের বেসিসে তাকে লোকালাইজ বলতেছেন। লাইক মানে দেয়ার আর মাল্টিপল টাইপস, যেমন পজিশন ভেক্টর একটা ওয়ান টাইপ অফ লোকালাইজড ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর উইল বি অ্যানাদার টাইপ অফ লোকালাইজড ভেক্টর, বিকজ ডিসপ্লেসমেন্ট যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে, যেই পয়েন্ট শেষ হয়েছে, ওর মাঝখানেই থাকতে হবে, এর উপরে নিচে করা যাবে না, আনলেস ম্যাথমেটিক্স রিকোয়ার্স ইট। বুঝাইতে পারছি? সো এটাই। আর দেখেন, ডিসপ্লেসমেন্টকেও আপনি অনেক সময় ফ্রি ভেক্টর চিন্তা করতে পারেন। কিভাবে? আপনি ল অফ প্যারালেলোগ্রামে আছেন, দুইটা ডিসপ্লেসমেন্ট আপনি অ্যাড করবেন, আপনার সুবিধার জন্য আপনি প্যারালেলোগ্রামের একটা সাইড উপরে নিয়ে গেলেন, আরেকটা সাইড নিচে নামায় নিয়ে আসলেন, ডানে বামে সরাইলেন। এটা প্যারালেলোগ্রাম আঁকার সময় আমরা করি না, রাইট? ওই যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস, এটার একটা প্রুফ আছে, ওই যে কি বলে এটাকে, অ্যাসোসিয়েটিভ ল যে মেনে চলে, তখন আমরা কিন্তু এরকম সাইড শিফট করি, উপরে নিচে শিফট করি, তাই না? সো এইগুলো আমরা করতে পারি খুবই স্পেসিফিক কেসে, বাট তখন কিন্তু আমি বলি না যে এইটাই পজিশন ভেক্টর, আমরা বলি এটা পজিশন ভেক্টরের একটা এক্সটেন্ডেড পার্ট, তো পজিশন ভেক্টরের একটা প্যারালাল ভেক্টর, এরকম টাইপের কিছু টার্মিনোলজি দিয়ে ওকে ফিক্স করি। বুঝাইতে পারছি? সো বাউন্ড ভেক্টর বা লোকালাইজ ভেক্টর, ও ও জায়গায় থাকবে, ও নড়াচড়া করবে না। এটা অরিজিন থেকেও শুরু হতে পারে, এটা অন্য জায়গা থেকেও শুরু হতে পারে, ডিপেন্ডিং অন উইচ কেস আর ইউ ডিসক্রাইবিং। না, বাউন্ড ভেক্টরকে পজিশন ভেক্টর বলা যায় না, বলা যায় না, কারণ আপনি তো একটা যখন আমি বলতেছি যে এই ভেলোসিটি ফ্রি ভেক্টর, বাট আমি বললাম আপনার যে গাড়ির ভেলোসিটির কথা বলা হচ্ছে, সে এক্স্যাক্টলি ভিকারুননিসা নূন স্কুলের 3 নাম্বার গেট থেকে শুরু হয়েছে, নট 1 নাম্বার, নট 2 নাম্বার, বা 3 নাম্বার। তো আপনি যদি 1 নাম্বার গেট থেকে ওই ভেলোসিটি ড্র করেন, লাভ আছে? ডু ইউ সি? তো ভেলোসিটি উইদাউট এনি কনটেক্সট, আমি যে কোনো জায়গায় 10 মিটার পার সেকেন্ড নেই, সমস্যা নাই, বাট কনটেক্সট ফিক্স করে দিচ্ছেন, আমি আর ওটা নিয়ে নড়াচড়া করতে পারবো না। ফোর্সের কথা চিন্তা করে দেখেন, আমি যখন বলছি 10 নিউটন ফোর্স দাও, তুমি 10 নিউটন ফোর্স দিয়ে এই টেবিলটাকে সরাও, ডাজন্ট ম্যাটার তুমি কোন দিক দিয়ে ফোর্স দিবা, তাই না? বাট আমি যখন স্পেসিফাই করে দিব টেবিলের এই মাথা ধরে ফোর্স দাও, দেন ওইটা ফ্রি ভেক্টর না আর। বুঝতে পারছি? সো পজিশন ভেক্টর আর ফ্রি ভেক্টর বা বাউন্ড ভেক্টরকে আমি একত্রে মিলাতে পারবো না। হ্যাঁ, পজিশন ভেক্টর ইজ ওয়ান কাইন্ড অফ লোকালাইজড বা বাউন্ড ভেক্টর, বাট দেয়ার ক্যান বি আদার টাইপস অফ লোকালাইজড ভেক্টরস অ্যাজ ওয়েল, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। ভাই ফিজিক্স পুরাটা না কনটেক্সটের উপর, কনটেক্সট ধরতে না পারলে তখন আসলে এনিওয়েজ। এরপর হচ্ছে লাইক ভেক্টরস। দেখেন, এই যে বাউন্ড ভেক্টর, লোকালাইজড ভেক্টর, প্রত্যেকটাই আমরা টেইলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করছি, টেইল ফিক্স নাকি টেইল ফিক্স না, রাইট? যখন লাইক ভেক্টরের কথা আসবে, তখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো হচ্ছে গিয়ে দুইটা জিনিসের উপর। এক, ফিজিক্যাল নেচার অফ দ্য কোয়ান্টিটিজ হ্যাজ টু বি সেম। যদি বলি এ ভেক্টর ইজ আ লাইক ভেক্টর অফ বি, তাহলে এ আর বি একই ফিজিক্যাল নেচারের ভেক্টর, মানে এ যদি ফোর্স হয়, বিও, এ যদি ভেলোসিটি হয়, বিও ভেলোসিটি। সেম ফিজিক্যাল নেচার মানে, সেম কথাটা লিখে নেই, সেম ফিজিক্যাল নেচার মানে, হ্যাঁ ওটা ম্যাগনিটিউড না, বলতেছি সেম ফিজিক্যাল নেচার মানে হচ্ছে কি সেম অফ আ কাইন্ড, সেম অফ আ কাইন্ড, এটা হচ্ছে ফার্স্ট থিং। আর নাম্বার টু হচ্ছে ওদের যে লাইন অফ সাপোর্ট আছে, এরা অলওয়েজ কি থাকবে, প্যারালাল। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ম্যাগনিটিউড ইকুয়াল থাকা লাগবে না, ম্যাগনিটিউড কমও হতে পারে, ম্যাগনিটিউড বেশিও হতে পারে। তখন আমি বলবো এ ভেক্টর ইজ আ লাইক ভেক্টর অফ বি অ্যান্ড সো অন। ঠিক আছে? আনলাইক, এখানে 3 নাম্বার যেটা বলি নাই, সেটা হচ্ছে ডিরেকশন সেম। ডিরেকশন কি হতে হবে?
same direction. Unlike vector is a direction opposite, different na, opposite, exact opposite, because 90 degree is a different direction, you know. So 1 or 2 remain same, লিখলাম না, ঠিক আছে। 3 তে হচ্ছে 180 ডিগ্রি অথবা অপোজিট ডাইরেকশন, তখনই আমি তাদের হ্যাঁ ম্যাগনিটিউড সেম হতেও পারে নাও হতে পারে, ম্যাগনিটিউডের উপর কোনো কন্ডিশনস লাইক আনলাইকে নাই। দ্যাট কামস অন ইকুয়াল ভেক্টরস। নাও ইন ইকুয়াল ভেক্টরস এখানেও 1 নাম্বার কন্ডিশন সেম, 2 নাম্বার কন্ডিশন সেম, প্যারালাল থাকতে হবে। 3 নাম্বার কন্ডিশন অফ লাইক ভেক্টরস সেম, যে একই ডিরেকশন থাকতে হবে। 4 অ্যাড হবে ম্যাগনিটিউডও সেম, বিকজ তুমি এবার ফুল ইকুয়াল বলতেছো, ঠিক আছে। ওকে, অপোজিট ভেক্টরস এর মধ্যে 1 নাম্বারটা সেম, 2 নাম্বারটা সেম, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে অপোজিট, ঠিক আছে। আর 4 নাম্বারটা হচ্ছে ম্যাগনিটিউড স্টিল সেম থাকতে হবে, বিকজ অপোজিট। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো যদি ধরো এটা হচ্ছে গিয়ে একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর হয় বি, আমরা তখন বলতে পারি ভেক্টর এ ইকুয়ালস টু কত, ভেক্টর বি, and if this is vector p and if that is vector q, তাহলে vector p is equals to minus vector q, minus that sign যেটা তোমাকে অপোজিট বুঝাই দিচ্ছে, রাইট। নাও ডু ইউ সি এই দুইটা ইকুয়েশন, এতক্ষণ পর্যন্ত যতগুলো টাইপ অফ ভেক্টরস আলোচনা করছি কোথাও ইকুয়েশন আনা প্রয়োজন পড়ে নাই বা সুযোগ হয় নাই। ওই ফ্রি ভেক্টরস আর বাউন্ড ভেক্টরে তো একজনের কথাই বলা হচ্ছে, আমার তো কোনো দুইটা ভেক্টর এখানে নাই। লাইকের মধ্যে আমি দুইজনের মধ্যে কম্পারিজন করতেছি, উইচ ইজ বাই সেম ফিজিক্যাল নেচার রাখতে হয়েছে, বাট যেহেতু ম্যাগনিটিউড ইকুয়াল না আমি কোনো ইকুয়াল সাইন দিতে পারি নাই, রাইট। ওইখানে আইদার গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল হইতে পারে। বাই দ্য ওয়ে ইকুয়াল যে হবে না তা না, ইকুয়াল হইতে পারে। সো ইকুয়াল ভেক্টরস আর ওয়ান কাইন্ড অফ লাইক ভেক্টরস, অপোজিট ভেক্টরস আর ওয়ান কাইন্ড অফ আনলাইক ভেক্টরস। বাট যেহেতু ইকুয়াল ভেক্টর তাই তুমি কি দিচ্ছ এখানে ইকুয়েশন দিচ্ছ না। তুমি যদি বিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, মাইনাস সাইন দিবা না, ডান সাইড এটা কি হবে না, বিকজ আমরা চ্যাপ্টার 1 এ 9 10 পড়ে এসেছি যে একটা ইকুয়েশনের বোথ সাইডের ডিমেনশনস কি হইতে হবে, হুবহু সেম, আদারওয়াইজ কি করা যায় না, এদেরকে ইকুয়েশনস বলা যায় না। লেফট হ্যান্ড সাইডে দুইটা কোয়ান্টিটি কি ভেক্টর কোয়ান্টিটি, রাইট হ্যান্ড সাইডে অবশ্যই কি হতে হবে এবং সেম ভেক্টর হতে হবে। লেফট হ্যান্ড সাইড যদি a মাইনাস বি দুইটা ফোর্স হয় তাহলে ডান পাশেরটাও কি একটা ফোর্স, বাম পাশের গুলো ভেলোসিটি হলে ডান পাশেরটাও কি একটা ভেলোসিটি, এন্ড সো অন, মানে সেম টাইপের ভেক্টর। আবার এখানে দেখো ভেক্টর p প্লাস ভেক্টর q ইকুয়ালস টু কি বলতে হবে, 0, hence the concept of null vector বা zero vector. The definition of null vector is usually given in 2 types. একটা বলা হয় ম্যাগনিটিউড 0, যেই ভেক্টরের ম্যাগনিটিউড 0 তাকেই আমরা নাল ভেক্টর বলি, রাইট। আর একটা ভাবে বলা যায় if the head and tail of a vector are the same point, yes, at the same position, at the same point, তখন তাদেরকে আমরা বা হেড আর টেইল ওভারল্যাপ করছে এভাবেও বলা যায়। কিন্তু ইফ দ্য হেড এন্ড টেইল ওভারল্যাপ অফ আ ভেক্টর দেন ইট ইজ কল্ড আ জিরো ভেক্টর। ওয়াই? তুমি যখন বাসা থেকে বের হয়ে এ থেকে বি তে আসছো, ধরো বাসা থেকে বের হয়ে তুমি বিটপে আসছো, আবার বিটপ থেকে বের হয়ে কোথায় যাচ্ছ, বাসায় যাচ্ছ। ওফ, এরকম কেন হইলো বলো তো? সামটাইমস ইট বিহেভস আর কি। ওকে, সো এ থেকে বি তে আসছো আবার বি থেকে এ তে আসছো, তোমার ডিসপ্লেসমেন্ট কত? 0. Do you see? So how do you express that 0? একটা জিনিস দেখো, তোমার কাছে টাকা পয়সা নাই আর তোমার কাছে টাকা পয়সা 0, মানে দুই কথা। যখন আমি তোমার কাছে টাকা পয়সা নাই দ্যাট মিনস কখনো ছিলও না, আর যখন তোমার কাছে টাকা পয়সা 0, কিছুক্ষণ আগে ছিল এখন এই মোমেন্টটা নাই, তুমি খরচ করে ফেলছো অর সামথিং। Do you see the point? Right? So this is why zero vector or non-existent vector are not the same.
যখন বলতেছে জিরো ভেক্টর, দ্যাট মিনস ওখানে ভেক্টরের একটা অস্তিত্ব ছিল, এ থেকে বি পর্যন্ত তুমি ডিসপ্লেস করছো, তারপর আবার কি করছো, বি থেকে এতে ফেরত আসছো, দ্যাট ইজ ওয়াই তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত এখন, জিরো। আর যেই অবজেক্ট নড়েই নেই, যে ফ্রম অ্যাট রেস্ট ইজ স্টিল অ্যাট রেস্ট, ও তোর স্ট্যাটিক ইনার্শিয়া বা ইনার্শিয়া অফ রেস্ট কন্টিনিউ করছে, ওর তো কোনো ডিসপ্লেসমেন্ট নাই। আমি কি বুঝাইতে পারছি? সো বা ধরো আউটার স্পেসে একটা অবজেক্ট ভাসতেছে বা জাস্ট আছে, ওর উপর কোনো ফোর্স নাই, ফোর্স জিরো বলবো না আমরা, ফোর্স মানে নন এক্সিস্টেন্ট। আমি কি বুঝাইতে পারছি? সো নন এক্সিস্টেন্স অ্যান্ড জিরো আর নট দ্য সেম থিং। ফার্দারমোর, zero vectors do not have any specific direction. অনেকে মাতব্বরি করে বলে জিরো ভেক্টরের কোনো ডাইরেকশন নাই, কথাটা ভুল। জিরো ভেক্টরের কি নাই? কোনো স্পেসিফিক ডাইরেকশন নেই। কেন? আমি যদি বলি একটা অবজেক্ট নড়াচড়া করার পর আবার সেম জায়গায় আসছে, তার মানে ওর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত, জিরো। উই আর শিওর অফ ইট। যতক্ষণ পর্যন্ত আমি কনটেক্সট না বলবো যে ভাই ও এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে আসছে, আমি ওর জিরো ভেক্টর ডিরেকশন বলতে পারবো না। বিকজ দেখো এই সিকোয়েন্সে ওর জিরো হওয়ার মুহূর্তে ও লেফট হ্যান্ড সাইডে মুভ করে জিরো হচ্ছিল। এরকম কেস হতে পারে না যে কেউ বাম পাশে গিয়ে আবার ডান পাশে আইসা এই জিরো হওয়ার মুহূর্তে ডান পাশের দিকে মুভ করতেছিল? হইতে পারে না জিনিসটা। সো উইদাউট দ্য কনটেক্সট ক্যান উই রিয়েলি সে জিরো ভেক্টর ডিরেকশন কোনটা? না। যেমন ব্যাপারটা এরকম হচ্ছে, তোমার কাছে টাকা জিরো কেমনে হয়েছে, যখন ফলো আপ কোশ্চেন করবো তখন আমি বুঝতে পারবো টাকা জিরো কেমনে হয়েছে। ধর একটা কোম্পানি কেউ খুলে বসছে, দুইটা কোম্পানির ভ্যালুই মনে করো 100 crores, ঠিক আছে? এখন আমি ইনভেস্টর, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, দুইটা কোম্পানি আছে, দুজনেরই ভ্যালু 100 করে, আমি কিনবো কি কিনবো না ডিসিশন নিবো। ডিসিশন নেওয়ার জন্য কি করবো, আমি ওদের ফাইন্যান্সিয়াল ডেটা খাটবো। ফাইন্যান্সিয়াল ডেটা খাটে দেখলাম একজন 100 crore কোম্পানি, ও যখন স্টার্ট করছিল হি ওয়াজ 10 টাকা কোম্পানি, বাড়তে 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 আজকে কি হয়েছে, 100 crore আসছে। আর আরেকজন যে 100 crore আছে, সে আসলে ছিল একটা $10 billion কোম্পানি, ভ্যালু কমতে 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 সে এখন 100 crore আসছে। আমার বেট আমি কোথায় প্লেস করব, কোন কোম্পানিতে, ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? অবশ্যই আনডাউটেডলি ফার্স্ট ওয়ান। আই এম নট গোইং, মানে আমার টাকা তো আমি ভিক্ষা দিব না, ইউনো, আমার টাকা সস্তা হয়ে গেলে তো উড়াই দিতাম ফার্স্ট দিনের মতো। বাট উই আর নট গোইং টু ডু দ্যাট হিয়ার, রাইট? ডিসিশনটা কিভাবে নিচ্ছি, আফটার গেটিং দ্য কনটেক্সট। সিমিলারলি কোন একটা কোম্পানির ধরো ব্যাংকরাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, জিরো হয়ে গেছে, জিরোতে আসছে, সেও যখন ব্যাংকরাপসি ফাইল করবে, ওকে আদৌ গভর্নমেন্ট কোনো টাইম দিবে কি দিবে না, ওকে বেইল আউট করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন ইটস ট্র্যাজেক্টরি। তুমি অনেক টাকা লোনে ছিলা, তারপর তুমি হচ্ছে গিয়ে আস্তে 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 সেই লোন পরিশোধ করে এখন তুমি জিরোতে আসছো, বিকজ কোম্পানি নেওয়ার সময় সবাই লোন নেয়, রাইট? তুমি মাত্র ব্রেক ইভেনে আসছো। যে কোনো ইনভেস্টর এই কোম্পানিতে আরো টাকা ঢালবে, বিকজ নাও দে আর জাস্ট গোয়িং টু মেক মানি। আর কেউ একটা কোম্পানি দিয়ে সে প্রথমে অনেক প্রফিট করছিল, করতে করতে পরে একটা সময় গিয়ে কি হয়েছে, জিরোতে চলে আসছে, তার ইনভেন্টরি জিরো। দ্যাট মিনস দে আর নট গুড অ্যাট ম্যানেজিং মানি, রাইট? সো এই যে জিরোরও যে একটা ডিরেকশন আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই বলা হয় জিরো ভেক্টরের কোনো স্পেসিফিক ডিরেকশন নাই, বাট ওয়েন ইউ গেট টু নো অ্যাবাউট দ্য কনটেক্সট, যে এ থেকে বি হয়ে এসে জিরো নাকি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, তার আগ পর্যন্ত তুমি বলতে পারো না জিরো ভেক্টর ডিরেকশন কোনটা, ঠিক আছে? এই জিরো ভেক্টর নাল ভেক্টর জাস্ট এইটা নিয়ে গত 4-5 বছরে বোর্ডে 6-7 নাম্বারের কোয়েশ্চেন আসছে, মানে একবারের পরীক্ষায় ওভারঅল সব বোর্ড মিলে এমসিকিউ পরীক্ষার কোয়েশ্চেন আসছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসছে, অ্যান্ড সো অন। বুঝতে পারছি? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের মাথার উপর দিয়ে অনেক কিছু যাওয়া শুরু করবে একটু পরে, সো আজকে আর না আগাই।